আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনা সবাই নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তেহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো, নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা আমার একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরো 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না, ছেলের ঘাড়ে বোঝা হবে না, মেয়ের ঘাড়ে বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহীতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা পরিবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক। আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায়, আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার। ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা, যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে। তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। শিক্ষায় দীক্ষায় যে সুযোগ, বিনা পয়সায় বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে, এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি, উচ্চ গবেষণাও, সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে। আমাদের নারী সমাজ অনেক ভালো, আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রি, যারা নিজেও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে, সেই সুযোগটাও আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশের সেই সুযোগটা যেন আরো ভালোভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজে লাগে, সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি হবে।